আপনাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির। আজকে যেটা দেখাবো সেটা চিকেন কষা বা মাটন কষার স্বাদকেও হার মানাবে, কিন্তু সেখানে আমি কোনো চিকেন বা মাটন ইউজ করছি না। এটা পুরোটাই হবে সয়াবিন দিয়ে। তো এটার নাম হলো গিয়ে সয়াবিন কষা, মাখা মাখা করে। তো সেটা খুবই সোজা, অনেকটাই চিকেন কষা বা মাটন কষা বানাতে গেলে যেই যেই উপকরণ লাগে সেগুলোই অলমোস্ট ইউজ হয়, কিন্তু তাতেও আলাদা। সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে জল নিয়ে নিয়েছি এবং তাতে সামান্য নুন দিয়ে ফুটাতে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটাতে বয়েল এসে গেছে। এবার আমি এর মধ্যে এই সয়া চাংসগুলো দিয়ে দেবো। সয়া চাংসগুলো দেওয়ার পরে খানিকটা নেড়ে নিয়ে আমি এটার ফ্লেমটা কমিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা। এবার এগুলো বেশিক্ষণ ধরে, যেহেতু আমি ফুটন্ত জলে এই সয়া চাংসগুলো দিয়েছি, তাই জন্য বেশিক্ষণ ধরে এটা ফোটানো যাবে না। আমি অল্প করে ফুটিয়ে নেব, দিয়ে আমার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। যেহেতু জলটা একদম ফুটন্ত জল, এই সয়া চাংসগুলো নরম করার জন্য এই জলটাই যথেষ্ট। আমি এই অবস্থাতেই সয়া চাংসগুলো জলের মধ্যে ডুবিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। আমার সয়া চাংসগুলো গরম জলে নরম হয়ে যাওয়ার পরে আমি সেই জলটা ফেলে ভালো করে ওই সয়া চাংসগুলোকে জল থেকে নিংড়ে তুলে নিয়েছি। কারণ সয়া চাংসগুলোতে জল থাকলে যখন আমি তেলে ভাজবো সেগুলো ফ্রাইং প্যানে লেগে যেতে পারে। তাই আমি ভালোভাবে নিংড়ে এগুলোকে তুলে নিয়েছি একটা বাটিতে। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, ফ্রাইং প্যান। এটাতে খানিকটা তেল নিয়ে নিয়েছি, তেলটাও গরম হয়ে এসেছে। এবার সেটাতে আমি এই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো হালকা করে ভেজে নেব। বেশি নরম করে ভাজা যাবে না, কারণ যখন মেইন প্রিপারেশনটা আলুগুলো দেওয়া হবে জলে সেদ্ধ হওয়ার জন্য, তখন গলে যাবে নইলে আলুগুলো। তাই এখানে আমরা অল্প করে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, আমি এতেই দিয়ে দিচ্ছি আলুগুলো। সামান্য নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, অপশনাল লঙ্কা গুঁড়ো। এবার এগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি বাটিতে তুলে রেখে দিচ্ছি। এবার এখানে খানিকটা তেল রয়ে গেছে, এই তেলের মধ্যে আমি আরেকটুখানি তেল অ্যাড করে দেবো। এবার এর মধ্যে তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে সয়া চাংসগুলো দিয়ে দিলাম।
এবার এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। আমি এতে নুন দেব না, কারণ আমি যখন এটা সেদ্ধ করেছিলাম জলে নুন দিয়ে সেদ্ধ করেছি। তাছাড়া আলুটা যখন ভেজেছিলাম যেই তেলে, সেই তেলেও নুন ছিল খানিকটা, এবং হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আলুটা যে ভেজেছিলাম সেটাও খানিকটা ছিল তেলের মধ্যে। আমি সেই তেলেই যেহেতু আরো তেল অ্যাড করে তার মধ্যে সয়াবিনগুলো ভাজছি, তাই আমি এতে আর কিছুই অ্যাড করবো না। এবার এগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। আমার সয়া চাংস গুলো ভেজে তুলে রাখা হয়ে গেছে। এবার আমি ফাইনাল প্রিপারেশনে যাচ্ছি। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি খানিকটা দিয়ে দেবো রাইস ব্র্যান্ড অয়েল, আর আমি এর মধ্যে একটা জিনিস অ্যাড করছি, সেটা হলো গিয়ে ঘি। সামান্য একটু ঘি অ্যাড করে নিলাম। এবার এটা আমি গরম হতে দেবো। তেল গরম হয়ে এসছে, এবার তার মধ্যে আমি এই গোটা গরম মশলা 5টি, একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, একটি এলাচ এবং একটুখানি দারচিনি, এই 4টে আমি তেলে হালকা করে যে অ্যারোমাটা আসে সেটার জন্য অ্যাড করা। এটাতে আমি জিরে দেইনি, কারণ যেহেতু এটা আমি মাংসের মতন করছি। যারা সয়াবিনের নিরামিষ আইটেম করে তারা তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দেয়। আমি যেহেতু এখানে পুরোটাই মাংসের মতন করে এই সয়াবিনের প্রিপারেশনটা করছি, তাই আমি এখানে মাংসে যা যা ফোড়ন লাগে আমি তাই দিয়েছি। এবার তাতে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দিয়েছি আমি এখানে একটি বড় এবং একটি ছোট পেঁয়াজ ইউজ করেছি। তার সাথে আমি নুনটাও দিয়ে দেবো, কারণ তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। এবার এই পেঁয়াজটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত তাতে একটা ব্রাউনিশ ভাব আসে। আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে এসছে, দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রাউনিশ ভাব এসে গেছে পেঁয়াজে। এবার আমি এর মধ্যে কুচনো টমেটো অ্যাড করছি। টমেটো গুলো সেদ্ধ হয়ে না যাওয়া অবধি এগুলোকে ভালো করে নেড়ে যেতে হবে, বা গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আমি এটা ঢেকে দেবো। আমাদের টমেটো পেঁয়াজের সাথে গলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ওয়ান টেবিলস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট।
সাথে আমি এখানে কিছু কুচনো লঙ্কাও দিয়ে দেবো। এবার ঝালটা আপনাদেরকে নিজেদেরকে ঠিক করতে হবে, আপনাদের বাড়ির লোকেরা কিরকম ঝাল খান বা আপনি কিরকম ঝাল খান। আমরা বা আমাদের বাড়ির লোকেরা একটু ঝাল বেশি পছন্দ করে, তাই আমি এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি। এবার এগুলো আমরা নেড়ে নেব। এটা যেহেতু খানিকটা ধরে এসেছে, তাই জন্য আমি এতে খানিকটা জল অ্যাড করব, একদম সামান্য একটু জল অ্যাড করব। এবার এগুলোকে ভালো করে সেদ্ধ হতে দেবো। আমার এই পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্ট আর লঙ্কা এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে গেছে বুঝতে পারলাম, কারণ এগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমাদেরকে কিছু মশলা অ্যাড করতে হবে, সেগুলো আমি এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, আমি বারবারই বলি। লঙ্কার গুঁড়ো অনেকের বাড়িতেই চলে না, কারণ লঙ্কার গুঁড়ো বেশি খেলে পেটে অনেক রকমের সমস্যার সৃষ্টি হয়, তাই লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন। আর যদি ঝাল বেশি খান তাহলে লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন, তাই বলে লঙ্কার গুঁড়ো বেশি দেওয়া একেবারেই উচিত নয়। আর অল্প একটু গরম মশলা। গরম মশলা আমি সবসময় কম ইউজ করি, কারণ আমার বাড়িতে গরম মশলা সবাই খুব একটা পছন্দ করে না, এটার গন্ধটা অনেকে পছন্দ না। এবার এটাতে যেহেতু ভাজা ভাজা হয়ে এসছে, এই স্পাইসেসগুলোর সাথে এই আগের ভাজাটাকে ভালোভাবে মেশাতে হলে এতেও এবার আমি খানিকটা জল দেব, কিন্তু সামান্য। এগুলোর মধ্যে আমি একটা জিনিস এবার অ্যাড করব, সেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, অপশনাল, আগেই বলে দিলাম। এটা আমার মা ইউজ করেন, খাবারে দেন, সব খাবারে নয়, মাংস জাতীয় বা একটু রিচ খাবার যেগুলো সেগুলোতে দেন, টেস্টটা ভালো আসে। কারণ চিনি আমাদের রান্নাতে দিতেই হয় ধরনের রান্নাতে, সেই জায়গায় আমি চিনি না দিয়ে, এটা হলো গিয়ে টমেটো সস, আমি এতে খানিকটা দিয়ে দিলাম। এতে কি, এতে মিষ্টিটাও খানিকটা হবে, কালারটাও আসবে, এবং এই যে মিক্সচারটা খুব ভালো লাগবে। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত আবার আগের অবস্থায় আসে, অর্থাৎ মশলাগুলো ভাজা ভাজা হয়ে গিয়ে তেল বেরিয়ে আসে, ততক্ষণ অবধি এটাকে নাড়বো একটু হাই ফ্লেমে। এটা হয়ে গেছে ভাজা, দেখুন গা থেকে তেল বেরিয়ে এসছে মশলাগুলো থেকে। এবার আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে দেবো। দিয়ে হাই ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে ভাজা আলুগুলো আর ভেজে রাখা সয়াবিন গুলো দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো গায়ে মাখিয়ে নিতে হবে। ফ্লেমটা কমিয়ে দিলাম, আবার ভালো করে মশলাগুলো গায়ে মাখিয়ে নিতে হবে। এখনো পর্যন্ত সেই স্মেলটা বেরোয়নি, যতক্ষণ না পর্যন্ত এগুলো গায়ে মশলাগুলো সেভাবে মাখা মাখা অবস্থায় আসবে।
মশলাগুলো যারা ছিল সয়াবিনের এবং আলু গায়ে লেগে গিয়ে মাখা মাখা অবস্থা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে এবার আমি আর ভাজবো না, এর মধ্যে এবার জল দিয়ে দেবো। জলটাও পরিমাণে কিন্তু আমি অত দেব না, কারণ বেশি যাতে ঝোল না হয়ে যায়, কারণ আমি এখানে কষার মতন যেহেতু করছি, বেশি জল দিলে কি সেই ঝোল হয়ে যাবে। হ্যাঁ, আবার আরেকটা ব্যাপারও আছে, সয়াবিন প্রচুর জল টানে, সেই অনুযায়ী আমি এখানে দেব, যাতে সয়াবিনগুলো জল টেনে ফুলে গেলেও খানিকটা জল থেকে যায় এবং জিনিসটা কষা কষা হয়ে যায়। জল দিয়ে দিলাম, খানিকটা জল রেখে দিলাম আমি, কারণ যদি লাগে পরে দেবো। এবার আমি এটাকে ফুটতে দেবো। এখানে যতটা জল দিয়েছি এবং দেখে আপনাদের মনে হচ্ছে জল, এটা কিন্তু এতটা থাকবে না। জিনিসটা যখন পুরোটা প্রিপেয়ার হয়ে যাবে না, তখন এই জলগুলো অনেকটাই কমে এসে মাখা মাখা হয়ে যাবে। সো এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, মানে এটা একদম লো ফ্লেমে করা ছিল, আমি একটু বাড়িয়ে দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। সো আমি এবার ঢাকাটা খুলে দেখব যে এটা কতটা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে যতটা জল দিয়েছিলাম সেটা অনেকটাই শুকিয়ে গেছে এবং এটা মাখা মাখা একটা ভাব এসে গেছে। এটা এবার আমি একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ আর নাড়াচাড়া করার দরকার নেই। সো আমাদের সয়াবিন কষা পুরোপুরিভাবে রেডি। এবার এটা আপনারা ভাত দিয়ে বা রুটি দিয়ে সার্ভ করুন। পুরো রেসিপিটা দেখে আপনারা ঘরে ট্রাই করুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আমাকে যে কেমন রেজাল্ট এলো, শেয়ারও করবেন নিজেদের লোকেদের সাথে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাতে আমি আরো অনেক অনেক নতুন নতুন রান্না করার একটা অনুপ্রেরণা পাবো। সো টাটা।